দেখুন, আমাদের জ্ঞানে দেখা দুজন বামপন্থী মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে বছরের পর বছর সরব ছিলেন। কয়েক মাস আগে এই যুক্তিতক্ক অনুষ্ঠানে নথি নিয়ে দেখিয়েছিলাম, আজও আছে। 1999 সালে যখন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সঙ্গে আলোচনায় বসেছিলেন, শুরুতেই জ্যোতি বসু এই অনুপ্রবেশের সমস্যার কথা অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেন। জ্যোতি বসু কোট আনকোট বলেছিলেন, অবৈধ, যে শব্দে দীপশিতার আপত্তি আছে, অবৈধ বাংলাদেশিদের ঢাকাকে ফেরত নিতেই হবে। 1999 সালের তারিখ ধরে বলছি, 1999 সালের 28শে জানুয়ারি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দেব মুখোপাধ্যায় একেবারে লিখিতভাবে সেই সাক্ষ্য দিয়েছেন। জ্যোতি বসু শেখ হাসিনাকে সরাসরি বলেছিলেন, দেখুন, বাংলাদেশ থেকে রোজ বৈধ কাগজপত্র ছাড়া দলে দলে লোক ভারতে ঢুকছে, সেটা পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য বিরাট বোঝা হয়ে উঠছে। আমাকে দেয়া একটা সাক্ষাৎকারে অন ক্যামেরা জ্যোতি বসু বলেছিলেন যে দুটো দেশ যখন আলাদা হয়েই গেছে তখন মাঝখানে কাঁটাতারের বেড়া দিতে আপত্তি কিসের? আমরা বামপন্থীরা অনুপ্রবেশ সমস্যার সমাধান করতে বদ্ধপরিকর। কিন্তু এই দৃঢ় উচ্চারণ সত্ত্বেও এটাও বলতে হবে, বামপন্থীরা কিন্তু অনুপ্রবেশ সমস্যার কোনো স্থায়ী সমাধান করতে পারেননি এবং বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর জাতীয় স্তরে এই অভিযোগ তুলেছেন যে বামেরাই নাকি বেআইনিভাবে পরিচয়পত্র করিয়ে দিয়ে অনুপ্রবেশকারীদের ভোটার বানাচ্ছে। আজ হুবহু যে অভিযোগ শাসক দলের বিরুদ্ধে, মানে আজকের শাসক তৃণমূলের বিরুদ্ধে এ রাজ্যের বিরোধীরা তুলে থাকে। কিন্তু কথা হলো যে অনুপ্রবেশ নিয়ে জ্যোতি বসুর সময় সরব বামপন্থীরা আজ যদি ভোট বাক্সের দিকে তাকিয়ে হঠাৎ ডিনাইয়াল মোডে চলে যায়, সেটা কি মানুষের কাছে বিশ্বাসযোগ্য অবস্থান হবে? এই প্রশ্ন উঠবেই। যাই হোক, আমার পরের বক্তা তৃণমূল নেতা সমীর চক্রবর্তী। ধন্যবাদ সুমনবাবু, ধন্যবাদ এবিপি আনন্দ, মঞ্চে উপস্থিত সমস্ত রাজনৈতিক অরাজনৈতিক বিশিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত শ্রদ্ধেয় ভদ্রমণ্ডলী এবং এবিপি আনন্দের এই সম্প্রচারের মধ্যে দিয়ে যে লাখো লাখো মানুষ আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানটি শুনছেন, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। দেখুন, সুমনবাবুরা এই ধরনের যুক্তিতক্ক অনুষ্ঠান করেন মাসের শেষ মঙ্গলবার, প্রত্যেক মাসের শেষ মঙ্গলবার। আজকেও শেষ মঙ্গলবার মাসের এই অনুষ্ঠান হচ্ছে এবং স্বভাবতই এখন পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতি একটাই আলোচনা সর্বত্র, যে সেটা হচ্ছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যেটা নিয়ে এতক্ষণ আলোচনা হচ্ছে। আমি চেষ্টা করব, দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, আমি ষষ্ঠ বক্তা, 6 নম্বর বক্তা। আমার আগে 5 জন বক্তা তাদের মতো করে তারা তাদের ব্যাখ্যা দিয়েছেন, সুতরাং সেগুলোকে পাশ কাটিয়ে আমি অতিরিক্ত কিছু সংযোজন করতে চাই। তার কারণ এক কথার পুনরাবৃত্তি বারবার আমি করতে রাজি নই। প্রথমেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কথা খুব পরিষ্কারভাবে বলে দিই, যে আমরা SIR এর বিরুদ্ধে নই, আমরা SIR এর পক্ষে। আমরা কি চাই? মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছে, তৃণমূল কংগ্রেস পরিষ্কারভাবে বলেছে, একজন বৈধ নাগরিকের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। আমরা এইটুকুই চাই, যে মৃত ভোটার বাদ দিন, যদি বিদেশি খুঁজে পান বাদ দিন, নিশ্চিতভাবে যার বাসা বদল হয়েছে, ঠিকানা বদল হয়েছে, বাদ দিন। আমাদের তো কোনো আপত্তি নেই, এক জায়গায় নাম থাকুক। আপত্তিটা কোন জায়গায়? আমি ঠিক কোন দিক থেকে শুরু করব বুঝতে পারছি না। বরঞ্চ এরকমভাবে শুরু করি, গত 3 দিন আগে বিজেপির অর্থমন্ত্রী ভারতবর্ষের, নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের, নির্মলা সীতারামন, তার স্বামী কলকাতায় এলেন, কলকাতায় প্রেস কনফারেন্স করলেন, করে তিনি বলেছেন SIR সম্বন্ধে একটি কথা। সাংবাদিকদের বলেছেন, সুমন বাবুরাও তাদের চ্যানেলে অনুষ্ঠানটি দেখিয়েছেন, আমি সেখান থেকেই জেনেছি। তিনি বলেছেন ব্লাডলেস জেনোসাইড, রক্তপাতহীন গণহত্যা, নির্বাচন কমিশনের SIR।
তৃণমূল কংগ্রেস বলছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে না, বলছেন কে? নরেন্দ্র মোদীর সরকারের যিনি অর্থমন্ত্রী তার স্বামী, নির্মলা সীতারামনের হাজব্যান্ড। কোনো উত্তর আছে? আমার বিজেপির পরে আরেকজন বক্তা আছে, পারলেও প্রশ্নের উত্তরটা দেবেন। আমরা বলছি না, কিন্তু আপনাদের অর্থমন্ত্রীর স্বামী এসে কলকাতায় বলছেন, উড়িয়ে দিন এক বাক্যে, বলে দিন মিথ্যে কথা বলছেন। তিনি তো অন্যায় বলেননি। আর সুমনবাবুদের ক্যাপশনটা কি? এখন উল্টো স্রোত, বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ঠিকই লিখেছেন। তার মানে সুমনবাবু কি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গান, শুধু যাওয়া আর আসা আর শুধু স্রোতে ভাষা? তাহলে ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে সারা ভারতবর্ষ জুড়ে? সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে অমিত শাহ মন্ত্রী, রোজ যিনি ঘুষপেটিয়া বলছেন। গতকালকেও গুজরাটের কোন একটা সভায় টেলিভিশনে দেখছিলাম যে তিনি ভুজে গেছেন গুজরাটের, সেখানেও গিয়ে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া বলছেন। তাহলে এই বাংলাদেশিগুলো এলো কি করে, যদি সত্যি এসে থাকে? আমি জানি না তারা সত্যি এসেছেন কিনা। তাহলে কি অমিত শাহ ঢুকিয়েছেন? আমার প্রশ্ন, নরেন্দ্র মোদী ঢুকিয়েছেন? বর্ডার সিকিউরিটি ফোর্স তো আপনাদের। তাহলে বলুন সুমন বাবু, না সব নাকি মমতা ব্যানার্জি, সব নাকি বাংলার সরকার, জমি দেয়নি, কাঁটাতার তৈরি করতে পারিনি। তাহলে পেহেলগাঁও কাঁটাতারটা দিতে পারেননি কেন অমিত শাহ? কেন পাকিস্তানি জঙ্গিরা অবাধে ভারতবর্ষে ঢুকে 27 জন নিরীহ ভারতবর্ষের মানুষকে খুন করে দিয়ে চলে গেল? উত্তরটা দেবেন দয়া করে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যারা ঘুষপেটিয়া স্লোগান তুলছেন। শুধু নির্বাচন বোঝে, আর কিচ্ছু বোঝে না। আমার প্রশ্ন, আমি তারিখ ধরে বলছি, সুমনবাবুকেই জিজ্ঞাসা করছি, যারা বিজেপির নেতৃবৃন্দ আছে তাদের জিজ্ঞাসা করছি, মানুষ আপনারা যারা শুনছেন তারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, কথাগুলো ঠিক বলছি কিনা। এই মাসের 10 তারিখ, নভেম্বর মাসের 10 তারিখ কি ঘটেছিল? নরেন্দ্র মোদী যে বাড়িতে থাকেন তার থেকে 15 কিলোমিটার দূরে লালকেল্লা, দিল্লির। অমিত শাহ যেখানে থাকেন সেখান থেকে 12 কিলোমিটার দূরে দিল্লির লালকেল্লা। অবাধে বিস্ফোরণ হলো, 9 জন মানুষ মরে গেলেন। মানে ও তো ভারতীয়, ওরা তো মরার জন্যই জন্মেছে, তাই তো? দিল্লির রাজধানী, প্রধানমন্ত্রীর বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে 12 কিলোমিটারের মধ্যে বিস্ফোরণ। দায় কার? দায়িত্ব কার? প্রশ্ন করব না? ভারতবর্ষের মানুষ জানতে চাইবে না যে দায় কে নেবে? একটা স্টেটমেন্ট সুমনবাবু, আজ পর্যন্ত 10 তারিখে ঘটনা ঘটেছে, আজ 25 তারিখ অতিক্রান্ত, 15 দিন হয়ে গেছে। একটা বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী দিল্লির ব্লাস্ট নিয়ে, লালকেল্লার ঘটনা নিয়ে একটা বিবৃতি এসছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে। জবাবটা চাইবে না ভারতবর্ষের মানুষ, বাংলার মানুষ? আর তুমি নরেন্দ্র মোদী ভারতবর্ষে বলে বেড়াচ্ছ জঙ্গলরাজ। নিজে তো জঙ্গলরাজ তৈরি করেছেন অমিত শাহকে সঙ্গে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে। জঙ্গলরাজ কার সৃষ্টি? পেহেলগাঁওটা জঙ্গলরাজ নয়, দিল্লির ঘটনা জঙ্গলরাজ নয়। পেহেলগাঁওয়ের ঘটনায় আজ পর্যন্ত একজন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের একজন অফিসার সাসপেন্ড হয়েছে, কৈফিয়ত দিয়েবেন? আইবি চিফ, তাকে এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে। যার তিরস্কৃত হওয়ার কথা, যার চাকরি যাওয়ার কথা, তার এক্সটেনশন হচ্ছে। সুশাসনের রাজত্ব, নরেন্দ্র মোদী অমিত শাহের রাজত্ব। আর বাংলায় এসে বলবে ঘুষপেটিয়া, সব জায়গায় বলবে ঘুষপেটিয়া। আরে ঘুষপেটিয়া যদি এসেই থাকে, অমিত শাহ দায়ী। বর্ডার সিকিউরিটি তো আপনার, আপনি পদত্যাগ করছেন না কেন? পেহেলগাঁওয়ের ঘটনার জন্য পদত্যাগ করেননি কেন? দিল্লির ঘটনার জন্য কেন পদত্যাগ করছেন না অমিত শাহ? জবাবটা দিন। আজ তো ভারতবর্ষটাকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী। ওই জহরবাবু কিছুক্ষণ আগে বলতে গিয়ে মুখ ফসকে হয়তো একটা কথা বলে ফেলেছেন, আমি দেখলাম ওখান থেকে কৌস্তব বাগচি ভীষণ চিৎকার করে উঠলেন। ঠিকই করেছেন, আপনি বিজেপি পার্টি করেন, বিজেপিকে ডিফেন্ড করছেন, আপনার নেতাকে ডিফেন্ড করছেন, বুঝতে পারি তার মানে। কিন্তু একথা তো সত্যি, তিনি সম্পূর্ণ অপদার্থ এবং ব্যর্থ। আমি অমিত শাহের কথা বলছি। তার তো পদত্যাগ করা উচিত, দেশের মানুষের কাছে কৈফিয়ত দেওয়া উচিত। আর তিনি এবং তার
যিনি গুজু ভাই, গুজরাটি ভাই, তার নাম শ্রীযুক্ত নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী, আমারও প্রধানমন্ত্রী, তিনি সমর্থন করছেন, তিনিও নীরব। তাহলে বাংলাদেশি যদি এসেই থাকে পশ্চিমবাংলা দেয় কার? কে দায়ী? আমি একটা তথ্য দিই সুমনবাবু আপনাকে। ডক্টর মনমোহন সিং ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন 2004 সাল থেকে 2014 সাল, টানা 10 বছর। শুধু ফরেনার্স, এই যে অবৈধ ইল্লিগাল ফরেনার্স, অবৈধ অনুপ্রবেশী বলুন বা বিদেশি বলুন, ওনার 10 বছরের রাজত্বে ডক্টর মনমোহন সিং এর ইউপিএর সরকার, উনি ভারতবর্ষ থেকে বের করে দিয়েছিলেন 82,646 জনকে, 82,646 উনি বিতাড়িত করেছিলেন ভারতবর্ষ থেকে। আর সুশাসনের রাজা নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ 2014 সালের মে মাস থেকে 2024 সালের জুন মাস, এই মাফ করবেন 2024 সালের ডিসেম্বর মাস, ভারত সরকারের রিপোর্ট, আমার নয়, ফরেন ট্রাইব্যুনালের রিপোর্ট, সুশাসন বাবু, শ্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তাদের জমানায় বের করে দেওয়া হয়েছে 3,227 জন। 10 বছরের মনমোহন সিং এর সরকার বের করে দিয়েছে ভারতবর্ষ থেকে বিদেশি অবৈধ প্রবেশকারী 82,646, আর নরেন্দ্র মোদীর কর্মঠ সরকার 3,227 জন। তারা বলবেন ঘুষপেটিয়ার গল্প। মানব সুবর্ণবাবু? কেউ মানবেন? উত্তর দিন। পশ্চিম বাংলাটা চাই। একটু আগে সুবর্ণবাবু আপনি বলছিলেন না যে অন্য কিছু নিয়ে আপত্তি নেই, হঠাৎ 1 কোটি বাদ যাবে বলে দিচ্ছেন একজন 1 কোটি 20 লক্ষ বাদ দিতে হবে। এটা তো টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে। ওখানে আবারও বলছি, অমিত শাহের চাকর, আমি আপনার এই অনুষ্ঠানে এই নিয়ে 5 বার বলছি, অমিত শাহের চাকর জ্ঞানেশ কুমার, ওর সেক্রেটারি ছিল, তাকে বসানো হয়েছে নির্বাচন কমিশনার করে। অমিত শাহ তার প্রভু, সে যা নির্দেশ দেবে সে পালন করবে। এদের একটা হিসেব আছে জানেন সুবর্ণবাবু, হিসেবটা হচ্ছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলাটা চাই যে কোনো উপায় দখল করতে হবে। কেন নরেন্দ্র মোদী সব জায়গায় জিততে পারেন, পশ্চিমবাংলা কেন পারেন না? কেন বারবার 2016 সালে এসে মুখ থুবড়ে পড়েন মমতা ব্যানার্জির কাছে? কেন 2019 সালের লোকসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়েন? কেন 2021 সালে ওই নরেন্দ্র মোদী অমিত শাহ বলেছিলেন আগলি বার 200 পার? কটায় থেমে গিয়েছিলেন? 77টা, 77। 2024 সাল কে বলেছিল আগলি বার 35 পার? লোকসভা নির্বাচন, 42টা আসন পশ্চিমবাংলায়, 35টা পাবে। কতই থেমে গিয়েছিলেন? 12। ভারতবর্ষে সব রাজ্য যদি পশ্চিমবাংলায় ধাক্কা খাই, সুতরাং ঘুরপথে জ্ঞানেশ কুমারকে দিয়ে বাংলা দখল করতে হবে। উপায় বলে উপায় একটা আছে, পরিসংখ্যান বার করেছেন যে তৃণমূল 42 লক্ষ ভোটে এগিয়ে আছে বিজেপির থেকে গত নির্বাচনে। সুতরাং কায়দা করে পশ্চিমবাংলা থেকে 75 থেকে 80 লক্ষ লোকের নাম্বার দিয়ে দাও, সোজা অঙ্ক। রাজনৈতিক মূর্খ, আবার বলছি রাজনৈতিক মূর্খ। তার কারণ যাদের সৈনিকই নেই তারা যুদ্ধ লড়বে। সুমনবাবু একটু আগে বোধহয় জওহরবাবুই বলছিলেন না অন্য কোন এক বক্তা বললেন, এই যে বিএলএ, বুথ লেভেল এজেন্ট, কেন একা তৃণমূল ঘুরে বেড়াচ্ছে 80,000 বুথ পশ্চিমবাংলায়, কর্মীই নেই। তা আমরা কি কর্মী সাপ্লাই দেবো? কর্মী চাইছেন কৌস্তববাবু, কিছু সাপ্লাই দেবো আমরা? নাকি দীপশিতা দেবী অনেক কথা বললেন সাপ্লাই দেবো আপনাদের? আপনি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বলছিলেন, আর সুনীল গঙ্গোপাধ্যায়ের আমিও খুব ভক্ত জানেন। উনি জ্যোতিবাবু বুদ্ধবাবুকে উদ্দেশ্য করে জীবনের শেষ দিকে সেই 2004-05 একটা কবিতা লিখেছিলেন, কেউ কথা রাখিনি। আমি ভেবেছিলাম ওই কেউ কথা রাখিনি কবিতাটা হয়তো আপনি বলবেন, আমি জানি বিপাকে পড়ে যাবেন, ব্যাকফুটে চলে যাবেন, তাই পাশ কাটিয়ে গেছেন। কর্মী তৈরি করুন। আজকে যে ঘটনা সুবর্ণবাবু ঘটছে, আপনারাও টিভিতে বারবার দেখাচ্ছেন, দুটো জায়গা। আজকেও যেটা উঠে আসছে সেটা হচ্ছে স্বরূপনগর।
দুটো ছবি আপনারা এবিপি আনন্দ লাগাতার দেখাচ্ছেন, একটা স্বরূপনগর উত্তর 24 পরগনায়, আর একটা কৃষ্ণগঞ্জ নদিয়ার। আপনারা বারবার দেখাচ্ছেন এই দুটো জায়গা। আচ্ছা সুমন বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, ওই বলছি মানুষ বিচার করবে, স্বরূপনগরটা কোন লোকসভা কেন্দ্রের মধ্যে? বনগাঁ লোকসভা। 2019-এও বিজেপি জয়ী ওই শান্তনু ঠাকুর, আর 2024-এও শান্তনু ঠাকুর জিতে সেখান থেকে মন্ত্রী। ঘোষপেটিয়া কি শান্তনু ঠাকুর নিজের বৈতরণী পার করার জন্য ঢোকাচ্ছেন অমিত শাহের সাহায্যে? এক। দ্বিতীয় নম্বর, ওই কৃষ্ণগঞ্জ রানাঘাট লোকসভার মধ্যে, রানাঘাট 2019-এও বিজেপি জয়ী, 2024-এও বিজেপি জয়ী। কারা ঢুকিয়েছে সুমনবাবু? ও তো বিজেপি দল থেকে অমিত শাহকে দিয়ে ঢোকানো হচ্ছে, সেই জন্য যে বিএসএফ নীরব। আমরা যদি ঢুকিয়ে থাকি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আশ্রয় দিয়ে থাকে, তৃণমূল কংগ্রেস জিতত তো। তা বারবার তৃণমূল কংগ্রেস ওখানে হাঁটছে কেন? কাদের সাহায্যে ঢুকছে? অঙ্ক কষে। আর এবার ওই অঙ্কে কাজ হচ্ছে না। এবার অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে এবার জ্ঞানেশ কুমার, ভোটার তালিকা থেকে নাম্বার দিয়ে দাও, অনায়াসে জিতে যাব। সুমন বাবু, আপনি কোনোদিন দেখেছেন এখানে প্রাক্তন যিনি আমাদের নির্বাচন পরিচালক ছিলেন রাজ্যের, তিনি বসে আছেন, জহর বাবু। আমি জহর বাবুর কাছেই প্রশ্ন করছি, একটু ওপেন ফোরামে আমাকে বুঝিয়ে দেবেন তো। এসআইআর তো ডিক্লেয়ার হলো, ভালো কথা। প্রথম কথা হচ্ছে এসআইআর বলে কিছু হয় না, সেটা আপনি একেবারে সঠিক কথা বলেছেন, আমার যেটুকু জানা আছে। এমনকি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে গিয়ে মিথ্যে কথা বলেছে। সুপ্রিম কোর্টে দুই জজ সাহেবের ডিভিশন বেঞ্চ, ওই জাস্টিস সূর্যকান্ত আর জাস্টিস বাগচি যখন জিজ্ঞাসা করেছিলেন দয়া করে 2002 সালের এসআইআর এর নোটিফিকেশনের কপিটা জমা দিন, ওরা গিয়ে বলল ওই নোটি পাওয়া যাচ্ছে না, ইলেকশন কমিশন থেকে নাকি হারিয়ে গেছে। মিথ্যাবাদী। যারা সুপ্রিম কোর্টকে মিথ্যে কথা বলে তাদের আর কি বলবো বলুন? কিছু বলার নেই। সুপ্রিম কোর্টের কথা কে মানছে? নরেন্দ্র মোদীই তো মানে না। সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে 100 দিনের কাজের টাকা বাংলার মানুষের জন্য অবিলম্বে রিলিজ করতে হবে। মেনেছে? 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস অতিক্রান্ত, মেনেছে। দ্বিতীয় কথা যেটা আমি বলছি, যে কথাটা প্রসঙ্গটা বলতে গিয়ে এটা বললাম, আমি শেষ করে দিচ্ছি। সোহনবাবু আর 1 মিনিট টাইম আমায় দিন। জহরবাবুর কাছে, যে জহরবাবু আপনি এই ব্যাপারে প্রাজ্ঞ ব্যক্তি, আপনি একটু ওপেন ফোরামে আমায় উত্তরটা দেবেন তো। এসআইআর ঘোষণা হয়ে যাওয়ার পরে 4 তারিখ থেকে এসআইআর শুরু হয়েছে, হঠাৎ 13 তারিখে নির্বাচন কমিশন আর একটা নোটিফিকেশন জারি করলেন। এটা করা যায়? কি করলেন? এক আইনে শুরু হলো, খেলার মাঝপথে গিয়ে আইন বদলে গেল। কি আইন হয়ে গেল? বিএলএ মানে হচ্ছে বুথ লেভেল এজেন্ট। বিজেপি জোগাড় করতে পারছে না। এখানে বসে আছে ভূপেন্দ্র যাদব, সে কোথাকার যাদব ভগবান জানে, সে এখানে ঢুকে পড়েছে, ক্যাম্প করে বসে আছে। ওই যেমন অমিত শাহ বিহারে বসেছিলেন, দিল্লিতে বোম ফুটছে, কোনো ভুরুক্ষেপ নেই, নির্বাচন জিততে হবে। ভূপেন্দ্র যাদব হচ্ছে ভারতবর্ষের নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের ওই আপনার এনভায়রনমেন্ট মিনিস্টার, পরিবেশ দপ্তরে। দিল্লির মানুষ মুখে মাস্ক নিয়ে ঘুরছে, আর ওই এয়ার পিউরিফায়ারের বিক্রি নাকি দ্বিগুণ হয়ে গেছে দিল্লিতে, সবাই বাড়িতে লাগাচ্ছে। আর পরিবেশ মন্ত্রী কোথায়? বাংলায় ভোট করছে। তার তো দরকার নেই, এরা তো নির্বাচনের জন্য মন্ত্রী হয়েছে, তার বাইরে তো কোনো কাজ নেই। আমি যে কথাটা জহরবাবুকে বলছিলাম, হঠাৎ 13 তারিখে আইনটা পাল্টে দেওয়া হলো কেন? বিজেপির বুথে এজেন্ট নেই, তাই বলে দিল গোটা বিধানসভার মধ্যে যে কোনো ভোটার গিয়ে অন্য কোনো বুথেও এজেন্ট হতে পারে। এটা আমি কোনোদিন দেখিনি, শুনিও নি। কেন গত পরশুদিন বিএলওদের নির্দেশ দেওয়া হলো যে 25 তারিখ মানে আজকের মধ্যে সমস্ত এনুমারেশন ফর্ম দিতে হবে বা জোগাড় করে নিয়ে জমা দিয়ে দিতে হবে? কিসের জন্য? তাহলে কতদিনের এসআইআর? 21 দিন। 4 তারিখ তো শুরু হয়েছে, 4 তারিখে শুরু হয়েছে। কথা ছিল 4ই ডিসেম্বর পর্যন্ত ফর্ম দেওয়াও যাবে, নেওয়াও যাবে। এখন বলেছে না, 25 তারিখ পর্যন্ত। কতবার আইন পাল্টাবেন? কতবার? কারণ পুরো জিনিসটাকে ঘোটালার মধ্যে নিয়ে গেছেন এবং ঘুরপথে পেছনের দরজা দিয়ে বাংলার ক্ষমতা দখল করার চেষ্টা করছে। আরে বাংলার মাটি দুর্জয় ঘাটি, বুঝে নাও দুর্বৃত্ত। এই বাংলায় তোমাদের মতো শয়তানদের, তোমাদের মতো সমাজ বিরোধীদের কোনো স্থান নেই। আর যারা শুধু ভোট রাজনীতি বোঝে, উন্নয়নের বিরুদ্ধে যারা,
তাদের জন্য বলে দিচ্ছি, নরেন্দ্র মোদী যখন প্রচারে আসবে 2 কোটি বছরে বেকারের চাকরি যেন সঙ্গে করে নিয়ে আসে, বাংলার মানুষ কিন্তু জানতে চাইবে। 15 লক্ষ টাকা ব্যাংকে অ্যাকাউন্টে ঢুকেছে কিনা মানুষ জানতে চাইবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কতগুলো ইন্ডাস্ট্রি হয়েছে তার জবাব কিন্তু বাংলার মানুষকে দিতে হবে। একদিকে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, আরেকদিকে থাকবে বিজেপির কুৎসা। উন্নয়নের জয় হবে, কুৎসা আবার পরাজিত হবে বাংলার বুকে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ, নমস্কার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।